শেখ হাসিনা যেদিন তিনি যা চাইবেন তাই হবে। তিনি যদি বলেন আমি ফিরে দিতে চাই, ফিরে যাবে। ফলে এখনো পর্যন্ত ভারত সরকার বলেনি যে আমরা সিদ্ধান্ত নেবো শেখ হাসিনার ব্যাপারে। সিদ্ধান্তটা হচ্ছে যেটা বলা ছিল, ভারত সরকার এটা বলেছে তাদের কোনো নীতির কোনো পরিবর্তন হয়, অর্থাৎ শেখ হাসিনা যেটা চাইবেন সেটাই। গত দুদিন পর্যন্ত আলোচনাটি আবার জোরালো হয়েছে যখন ভারতের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হলো যে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি তারা বিবেচনায় করছেন। শেখ হাসিনা যদি না চান, তাকে কি ভারত সরকার জোর করে এই প্রতিপক্ষ বিএনপি সরকারের হাতে তুলে দিবে, নাকি শেখ হাসিনার মতামতকেই ভারত সরকার সম্মান জানাচ্ছে, গুরুত্ব দিচ্ছে? বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশ থেকে ভারতে দিয়ে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন প্রত্যর্পণের মাধ্যমে আবার দেশে ফেরত যাচ্ছে এবং ভারত সরকার বলছে যে তারা এটি খতিয়ে দেখছেন। এই দেখার কথা যে ভারত সরকার বলছে, তার মানে আরো আগে থেকেই আমরা এগুলো শুনে আসছিলাম। আমি প্রথমে আগে সরাসরি এত মুখবন্ধ না করে একটা কথা স্পষ্ট বলি, আজ পর্যন্ত ভারত সরকারের সিদ্ধান্ত হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করা হচ্ছে না, যে যাই মানে করুক, যে যাই বুঝুক। দ্বিতীয় কথা, আপনি বললেন শেখ হাসিনার তিনি চাইছেন কিনা। শেখ হাসিনা চাওয়ার কোনো ব্যাপার নেই। ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে। এই চুক্তি অনুসারে, তার ধারা অনুসারে যা যা করা দরকার তাই তাই করে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা তারা সেখানে বলে গেছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে তার শাস্তি দেওয়া হয়েছে, সেই কারণে তার ভিত্তিতেই প্রত্যার্পণ ফেরত দেওয়া উচিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রের জবাব যদি ভালো করে দেখেন, কূটনীতির ভাষাটা বহু ক্ষেত্রে সাংবাদিকরা আমার মনে হয় বুঝতে একটু ভুল করেন। যেমন একটা সময় আমার কথা বুঝতেও অনেকে ভুল করেছিল। যেমন আমি বলেছিলাম শেখ হাসিনা উপস্থিত হবেন, এবং শেখ হাসিনা উপস্থিত হবেন শারীরিক ভাবে হবেন, অডিওতে হবেন, ভিডিওতে হবেন, কিছুই বলি নাই। নিজের নিজের মতো ইন্টারপ্রেট করে নিলেন যে গৌতম ভাই বলেছে উনি এসে ভাষণ দেবেন। আমি এরকম কিছু কথা বলিনি। কূটনৈতিক যে বিষয়টা, সেই বিষয়টা প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ, প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। জয়সওয়াল যে কথাটি বলেছেন যে আইনি এবং বিচার প্রক্রিয়াটি পর্যালোচনা করেছে, এখানে বাকি দুটি অংশ উজ্জ করে বলা হচ্ছে পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা করা হচ্ছে অনন্তকাল চলতে পারে, 10 বছর, 5 বছর, 20 বছর, 30 বছর, আমি যাই না, সময়সীমা যাই না, কতদিন পর্যালোচনা শেষ হবে। পর্যালোচনাটা কি হবে তিনি বলেছেন, যেটা যেটা ট্রান্সক্রিপ্টটা ভারতের পররাষ্ট্র মন্ত্রীর ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেটা যদি মাননীয় সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিক নেতারা ভালো করে পড়ে দেখেন, দেখবেন তাতে কি লেখা আছে। তাতে লেখা আছে যে আইনি এবং বিচার বিভাগীয় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বিচার বিভাগীয় মানে কি, যেভাবে বিচার হয়েছিল সেটা পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ বিচারটা সঠিক না বেঠিক এটা তিনি মন্তব্য করেন। তিনি বলেছেন বিচারটা সঠিকভাবে হয়েছিল। সঠিকভাবে বলতে কি, অর্থাৎ এই ট্রাইব্যুনালটা গঠন হয়েছিল ঠিকভাবে কিনা, ট্রাইব্যুনালে বিচারপতিরা নিযুক্ত হয়েছিলেন, তাদের নিযুক্ত হওয়ার কোনো যোগ্যতা ছিল কিনা, সেখানে যে বিচার করা হয়েছে সেখানে যিনি অপরাধী তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, যেগুলো স্বাভাবিক বিচারের নিয়ম, এটা পর্যালোচনা হচ্ছে। হয়েছিল কি হয়নি, আমরা সবাই জানি কিছুই হয়নি। সেটা তো আর বলতে পারেন না পররাষ্ট্র মুখপাত্র স্পষ্ট ভাষায়। কোনো একদিন সময় আসবে স্পষ্ট ভাষায় বলে দেবেন, সেটা সে সময়টা আসেনি এখন। দ্বিতীয়ত বিচার করা হচ্ছে কি আইনি দিক। আইনি দিক মানে ওই প্রত্যর্পণ চুক্তি অনুসারে, আমি তো প্রত্যেককে আর বিনা পয়সায় প্রত্যর্পণ চুক্তি সম্পর্কে ব্যাখ্যা দিতে রাজি নই, শেখাতেও রাজি নেই। প্রত্যেককে অনুরোধ করবো যদি পড়েন, পড়ে নিন, ক্লস গুলো, ধারাগুলো দেখুন। ধারাগুলো নিয়ে যদি কেউ আমায় প্রশ্ন করেন এবং ধারায় এইটা বলা আছে, তাহলে কেন দেবেন না ফেরত, তখন আমি তার একটা যুক্তি দিতে পারি যে এই কারণে সেটা নয়, বা এই কারণে আপনি সঠিক বলেছেন, দেওয়া উচিত। আগে ধারাটা পড়ে দেখুন বন্দিবন্ধ চুক্তিতে কি লেখা আছে। বন্দিবন্ধ চুক্তি অনুসারে বিভিন্ন দেশের সঙ্গে বঙ্গবন্ধু খুনি হত্যাকারীকে আমেরিকায় ফেরত দিল না তো কাল, সেখানে কি ঘন্টা আপনি আমেরিকা বা হাসিনা ফেরত ওটা ওরা বলেছেন আবার, যেটা ওরা তো যেটা প্রকাশ্যে বলতে পারেন না, ওরা বাংলাদেশের জনতাকে বোঝানোর জন্য বলেন যে আমরা হাদি হত্যাকারী এবং হাসিনা দুজনেরই প্রত্যার্পণ দাবি করেছি এবং ভারতের উত্তর কি পর্যালোচনা করেছে। আর পর্যালোচনা হচ্ছে আইনি ও বিচার।
দ্বিতীয় কথা হচ্ছে তারা এটা বলেন, কিন্তু যেটা বলেন যেটা সকালবেলায় ভারতীয় সম্পাদকদের সঙ্গে মিলিত হয়ে তারা বলেছে, না না, আমরা শেখ হাসিনার প্রধানমন্ত্রী না দাবি জানিয়ে দেব। কিন্তু ওটার জন্য আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আটকে থাকবে না। কেন আটকে থাকবে না? আপনার এই মুহূর্তে বিদ্যুৎ দরকার, এই মুহূর্তে জ্বালানি দরকার, এই মুহূর্তে ফার্টিলাইজার দরকার, যেগুলো সব বন্ধ হয়ে গেছে। না খেতে পেয়ে তো মরবে বাংলাদেশ না। কোভিড মহামারীর সময় শেখ হাসিনা যেভাবে ট্যাকল করেছিল সেই দূরদৃষ্টি নেই। যার ফলে আজকে বিএনপি নেতারাও বেঁচে আছে, কারণ কোভিড এর ভ্যাকসিন তাদের প্রায়োরিটি দেওয়া হয়েছিল vaccine দেওয়ার জন্য। সেক্ষেত্রে আজকে যদি এখন অনেকেই বলতে শুরু করেছে যে এই ক্রাইসিসটা, যেটা ঘন্টার পর ঘন্টা, 3.5 ঘন্টা 4 ঘন্টা লোকে লাইনে দাঁড়িয়েছে জ্বালানি পাওয়ার জন্য, গাড়ি নিয়ে পৌঁছানোর পর দেখা যাচ্ছে পাচ্ছেন না, শেষ হয়ে গেছে, আবার ফিরে আসতে হচ্ছে সকালে। কখন কাজ করবেন, কখন লাইনে দাঁড়াবেন, এই যে পরিস্থিতিটা, আজ কিছু কিছু লোকের সরকারি অফিসের সুবিধা হয়েছে। শেখ হাসিনা একটা মেট্রো রেল তৈরি করে দিয়েছে, ফলে সেখানে মহানন্দে সেখানে চলে যাচ্ছে, তাদের গাড়ি ঘোড়া দরকার নেই। কিন্তু সবাই তো যেতে পারছে না, সব জায়গায় তো মেট্রো হয়নি। শেখ হাসিনা আরো 10 বছর থাকলে সব জায়গায় মেট্রো হয়ে যেত, সেটা অন্য বিষয়। এখন তো গোটা দেশটা পিছিয়ে গেছে না, শূন্য থেকে শুরু করতে হবে আবার। এখন এরা যে কথা বলছে, যে কথাগুলো হচ্ছে বাংলাদেশের জনতাকে বিভ্রান্ত করার জন্য, বিভ্রান্ত না, বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হচ্ছে না। ভুল ধারণা, এটা জনগণের উপর চাপিয়ে দেওয়াটা। আমি বলবো জামায়াতে ইসলামী পন্থী যারা, যে রক্ষণশীল উগ্রপন্থা যারা, তাদের একটা চাপ, তাদের চাপ বিএনপি সরকারের উপর আছে। তাদেরকে বোঝাচ্ছে, দেখুন আমরা কিন্তু শেখ হাসিনাকে ফেরত চাইছি, আমরা চাইছি, বাকি জনতা নিয়ে মাথা ব্যথা নেই, তাদের চাপটা হচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলাম আবার যে কোনো দিন অসাধারণ উল্টে দিতে পারে, এই ভয় আশঙ্কা। কারণ তারেক রহমান বলছেন 3 দিন আগে যে আমি জ্বালানির দাম বাড়াবো না, তারপরে জ্বালানির দাম বাড়িয়ে দিলেন। তিনি বলছেন আমি রাজনৈতিক দলকে আইনি নিষিদ্ধ করায় বিশ্বাস করি না, আবার নিষিদ্ধ করছেন। তিনি যে বলছেন তার উল্টো তো সরকার করছে, মানে আমি জানি না তার। আর তিনি সিনেমা থিয়েটার আত্মীয় পরিস্বজন নিয়ে দেখছেন, ভাবেই প্রধানমন্ত্রী এনজয় করছেন, সেটা করুন, সেটাতে কোনো অসুবিধা নেই। এতদিন করেনি, লন্ডনে করতে পারেন, এখন করছেন, ভালো, খারাপ না। ফলে আমার কাছে বক্তব্য যে কথাটা বিকৃত ভাবে যে প্রচার করা হচ্ছে, আপনাদের কিছু সাংবাদিক যারা ইউটিউবেও চালান, তারাও হেডলাইন করছে, পর্যালোচনা করছে। আমার ট্রান্সক্রিপ্টটা দয়া করে অ্যাভেলেবল, ট্রান্সক্রিপ্টটা গোপন নয়। আপনাদের যেরকম শেখ হাসিনার বিচারের রায়টা গোপন, কেউ জানে না রায়টাতে কি আছে, রায়টা যে কিভাবে হয়েছে সে রায়টা প্রকাশ বাংলাদেশের মানুষ কি জানে? কেউ জিজ্ঞেস করেছে রায়টা কোথায়? রায়টা কি ওয়েবসাইটে দেওয়া আছে? আমি তো জানি না দেওয়া আছে কিনা, কেউ জানালে আমাকে লিঙ্ক দেবেন, আমি পড়ে দেখবো। দিচ্ছেন না, কারণ ওটা তো সম্পূর্ণ একটা ভমতাবাজি হয়েছে না, জোর করে একজনকে শাস্তি দিতে হবে তাই দিয়েছে। আমি এর দ্বারা কিছু বোঝাতে চাইছি না যে শেখ হাসিনা 15 বছর শাসনকালে কোনো অন্যায় বা কিছু ঘটে, সবই ঘটেছে। একটা বিচারের তো সক্রিয়, তিনি তো নিজে বলেছেন যে আমি তো বিচারের সম্মুখীন হতে চাই, কিন্তু নিয়ম মেনে যদি বিচার হয়। কিন্তু বলেন যে আমি বিচার থেকে পালিয়ে যাও। তিনি যে চিঠিটা দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে, তাতে তিনি লিখেছেন যে জাতিসংঘ দ্বারা নিয়ম অনুসারে যদি কোনো ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে আমি দাঁড়াতে রাজি আছি, বিচারের মুখোমুখি হতে রাজি আছি। তিনি তো বলেন যে আমি বিচার আমার করা চলবে না, এর কথা তো বলেননি। আমরা তো দেখেছি চিঠি, তো আমরা দেখেছি। যে ধরুন কোন প্রেক্ষাপটে শেখ হাসিনা 2 দিন পরে বললেন যে আমি এখন নিজেই দেশে যাব, আমার নেতাদের যারা ইন্ডিয়া আছে তাদেরকে নিয়ে দেশে চলে যাব, সেই ক্ষেত্রে ভারত কি তাকে আটকাবে কিনা? দ্বিতীয়ত হচ্ছে এটির সঙ্গেই, যদি এমন বলে ভারত যদি কোনো না কোনো প্রেক্ষাপটে, যদি বিএনপি সরকারের চাপে হোক, আমেরিকার চাপে হোক, জামাতের চাপে হোক, যদি বলে যে না শেখ হাসিনাকে এখন দেশে যেতেই হবে, পাঠিয়ে দিব, শেখ হাসিনার সেই ক্ষেত্রে কোনো মতামত থাকবে কিনা? সেই মতামতকে ভারত কি গুরুত্ব দিবে না, নাকি জোর করে তাকে পাঠিয়ে দিবে? এই দুটা আপনার মতামতটা একটু যদি শুনতে চাই। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারত বিএনপি জামায়াত ইত্যাদি তাদের কোনো চাপের কাছে কিছু নথি স্বীকার করবে, এটা আমার দেশ সম্পর্কে আমার নিজের এরকম কোনো ধারণা নেই, মনে হয় না। ভারতের সিদ্ধান্ত হচ্ছে যে গণতন্ত্র প্রকাশ্যে বলা হয়েছে, শেখ হাসিনা যেদিন তিনি যা চাইবেন তাই হবে। তিনি যদি বলেন আমি ফিরে যেতে চাই, ফিরে যাবেন। তিনি যদি বলেন ফিরবো, ফিরছি না, এখন এভাবেই থাকছি, থাকবেন।
আর বাকিটা তো আইন আর বিচার বিভাগীয় পদ্ধতি অনুসারে হবে, আইনি পথে হবে, তাই না? ফলে এখনো পর্যন্ত ভারত সরকার বলেনি যে আমরা সিদ্ধান্ত নেবো শেখ হাসিনার ব্যাপারে। সিদ্ধান্তটা হচ্ছে যেটা বলা ছিল, ভারত সরকার এটা বলেছে তাদের কোনো নীতির কোনো পরিবর্তন হয়, অর্থাৎ শেখ হাসিনা যেটা চাইবেন সেটাই হবে। সোজা কথা। তার মানে তার শেখ হাসিনার মতামতকেই ভারত সরকার সম্মান জানাবে, তার মতামতের বিষয়ে আমি সম্মান জানাবে না, এটা ঘোষিত নীতি, তিনি যা জি, চাইবেন তাই হবে। তিনি যদি আমি বলেন কাল চলে যাবো তো চলে যাবে, তাকে সিদ্ধান্ত নিতে হবে, এটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে। এই যে একদিকে বলছে প্রত্যর্পণের কথা, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা, হাদির খনিদের ফেরত দেওয়ার কথা, এখনো মাঝে মধ্যে ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দেয়, কিন্তু আবার তো পাইপলাইন দিয়ে তেল ঠিকই বাংলাদেশে নিয়ে আসছে। তো সেই জায়গাটায় এই সরকারের দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যে না, শেখ হাসিনাকে ফেরত না দিলে আমরা তোমাদের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্কে যাব না, তেল আনবো না, গ্যাস আনবো না, পেঁয়াজ আনবো না, চাল আনবো না, প্রয়োজনে না খেয়ে মরবো, সেটা কি বলছে না কেন? সেটা বলবে কিনা? না, সেটা বলেনি, উল্টোটা বলেছে, শেখ হাসিনাকে ফেরত না দিলেও সম্পর্ক রাখবে, সেটাই বলেছে। পরিষ্কার ভারতীয় প্রথম শ্রেণীর সম্পাদকদের বলেছে, যার ট্রান্সক্রিপ্টটা অ্যাভেলেবেল, যে ট্রান্সক্রিপ্টটা আমার কাছে আছে, যার ট্রান্সক্রিপ্টটা বাংলাদেশের মিশন থেকে আমার নেওয়া। শেখ হাসিনা ফেরত দেওয়ার প্রসঙ্গ ভারত নাও মেনে নেয়, তাও আমরা সম্পর্ক রাখবো। আর ডিজেল তো আছে, আপনি এটা জানেন কি যে গত দুদিন ধরে বাংলাদেশ মিশনে বাংলাদেশের টাঙ্গাইল এবং পাবনার শাড়ির প্রদর্শনী চলছে, প্রভূত মানে আকর্ষণ তৈরি হয়েছে, বেশিরভাগ শাড়ি বিক্রি হয়ে গিয়েছে। তাতে দেখলাম ভারতের একটি কাগজ, প্রথম শ্রেণীর কাগজ, তারা রিপোর্ট করেছে যে আমরা ভারতীয়রা শাড়ি পরাই না, আমরা শাড়ির শিল্পীদের সম্মান দিতে। তা আজকে আপনারা জানেন তো যে সরকার আছে, সরকারের বহু নেতা তারা ভারতীয় শাড়ি বার করে এনে পুড়িয়েছিলেন, দেখেছিলেন তো? আমরা শাড়ি যে পরাই। রিজভি আহমেদই পুড়িয়েছে, তার চাদর পুড়িয়েছে, স্ত্রীর ফলে শাড়ি আমরা পুড়িয়েছে। আমরা শাড়ির শিল্পী তাকে সম্মান দিতে জানি, ঘটা করে সম্মান হয়েছে। তো সেটার জন্য বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ আহমদুল্লাহ ব্যাপক পাবলিসিটি পেয়েছে ভারতবর্ষের কাগজে, এরকম একটা চমৎকার প্রদর্শনী দেওয়ার জন্য। আপনি ভেবে দেখুন তো, বাংলাদেশে ভারতীয় শাড়ির কোনো প্রদর্শনী হচ্ছে, এই সরকার আয়োজন করছেন, করতে পারবেন? এই কারণেই পারবেন না যে তারা যে ভারতে এসছিলেন, তারা যে নিজেরা আসতে চেয়েছিলেন, তারা যে অনুরোধ করেছিলেন আমাদের আসতে দিন, সেটাও তারা বলতে পারেনি। তারা বলেছেন আমরা শুভেচ্ছা সফরে যাচ্ছি, মরিশাস যাওয়ার পথে এখানে থেকে যাবো। তো ভারত সরকার বলেছেন অফিসিয়াল ভিজিট, সরকারি ভিজিট, তিনি একজন পররাষ্ট্রমন্ত্রী, তাকে যথাযোগ্য সম্মান জানানো, তাই সম্মান দেওয়া হয়েছে। এবং ফলে তিনি তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই ভারতীয় প্রোটোকল, যে যে হায়দ্রাবাদ হাউসে মিটিং হয়েছে, হায়দ্রাবাদ হাউস মানে যেখানে সরকারি অতিথিকে দেওয়া হয় সম্মান, সেখানে তিনি সম্মান পেয়েছেন, তাই না? তো ফলে ভারত তো তাকে তাকে যথাযোগ্য সম্মান, কিন্তু তিনি বলতে পারেন এই কারণে পাছে বাংলাদেশে মনে হয় যে তিনি ভারতের দ্বারস্থ হচ্ছেন। বলছেন ওরা শুভেচ্ছা সফর, যাওয়ার পথে একটু ভারতে নেমে যাচ্ছি। ভারতে নেমে যাচ্ছি কেন? ভারতে নেমে যাচ্ছি পেট্রোল চাইতে, ডিজেল চাইতে, সার চাইতে, বিদ্যুৎ চাইতে। দরকার হলে ভবিষ্যতে খাওয়া দাওয়াটাও একটু দেখবেন, কারণ অনেক সময় আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, হতে পারে, আশঙ্কা আছে অনেক, এলপিজি গ্যাসের তো আছেই। ফলে এগুলো যাতে একটু দেখেন, সেই জন্য ভারত সরকার বলেছে কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু তারা বলেছেন কি মেডিকেল ভিসার জন্য অন্য জায়গায়, আগে ইউনুস সরকার বলতো আরে ভারতেই একমাত্র যেতে হবে চিকিৎসার জন্য, কেন অন্য অনেক দেশ আছে তো, সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে। এরা বলছে তা নয়, চীনে ব্যবস্থা করেছিল তারা, ডক্টর ইউনূস সরকার। চীনের নাকি আমার হাসপাতাল হওয়ার কথা ছিল, সবই হয়েছিল, কিন্তু কত দিচ্ছে বাংলাদেশে বা কলকাতায় যাওয়াটা অনেক সস্তা না। আমি দেখেছি তো যে এনসিপির নেতা তার জি, বাবাকে নিয়ে চিকিৎসার জন্য গেছেন। তিনি সুস্থ হয়ে উঠুন কামনা করি, তার কোনো প্রতি কোনো নেতিবাচক কোনো কারণে এই এই প্রয়োজনীয়তার কথাটা বোঝা হচ্ছে, সেই প্রয়োজনীয়তার কথাটা বলেছে যে আপনি ঠিক আছে পর্যটন ভিসা দিচ্ছেন না, নাই বা দিন, দয়া করে মেডিকেল ভিসাটা একটু বাড়িয়ে দিন। 25 লক্ষ ভিসা ছিল, কমে এসছে 5 লক্ষ, একটু বাড়িয়ে দিন ভিসাটা পায়, কারণ মানুষ ভিসা পাচ্ছেন না। এই ব্যাপারটা এখন কিন্তু এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে, জানেন তো? তারা বলছে আমরা তো হাসিনার সময় পাচ্ছিলাম, এখন তো পাচ্ছি না, তোমরা ভালো সম্পর্ক রাখছো না, রোজ ভারত বিরোধী স্লোগান দাও, কেন তোমাদের ভিসা দেবে?
ফলে তাদের যে চাপ, সেই চাপটার কথা সে তারা বলেছেন আমাদের বাঁচা এই কথাটা বলেছেন। ভারত বলেছে ঠিক আছে, ধীরে সুস্থে হবে, কোনো চিন্তা করো না, সবই হবে, ধীরে সুস্থে হবে, দেখা যাক তোমরা কি করো।